অক্টোবর এবং নভেম্বরের এই মার্কেট সিনারিওটা কেমন যেতে পারে? ইউজুয়ালি একটা বছরের কোন মাসগুলোতে মার্কেট ভালো থাকে? আমি গত 12 থেকে 13 বছরের ডেটা নিয়ে অ্যানালাইসিস করে স্ট্যাটিস্টিক্যালি দেখেছি, এর আগেও আমি এটা বলেছি যে বছরে 4 মাস ইউজুয়ালি মার্কেট ভালো থাকে। বেশ কয়েকটা কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে, আপনার যে এক্সপেকটেশন ছিল এই এক্সপেকটেশন কি ফিল করলো কিনা? এখন যে ভালো ডিভিডেন্ড পেমেন্ট যারা করেছে এটা সিগন্যাল দিচ্ছে যে যেসব কোম্পানিগুলো গুড গভর্নেন্স আছে, মার্কেটে ভালো একটা প্রেজেন্স আছে এবং তারা তাদের পণ্য বা সেবার গুণগত মান যারা নিশ্চিত করতে পারছে, তারা ভবিষ্যতে আরো আর্নিংস গ্রোথ জেনারেট করতে পারবে। টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি, আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, গত 2 সপ্তাহ ধরে আমরা যে বাজার দেখছিলাম তাতে কিন্তু শেষ সপ্তাহে এসে বাজার কিছুটা গতি পেয়েছে, লেনদেন বাড়ছে এবং সূচকও কিছুটা বাড়ছে। কিন্তু তার আগের সপ্তাহে আমরা দেখছিলাম যে লেনদেনের সাথে সাথে সূচকও কিছুটা পড়ে গিয়েছিল। এই যেহেতু অক্টোবর মাস চলে আসছে, আমরা জানি জুন ক্লোজিং কোম্পানিগুলো তাদের ডিভিডেন্ড দিতে শুরু করেছে। অলরেডি সেপ্টেম্বরে লাস্ট 2 সপ্তাহে কিন্তু বেশ কয়েকটা কোম্পানি তাদের ডিভিডেন্ড ঘোষণা করেছে। আমরা দেখেছি যে ডিভিডেন্ড ঘোষণা গত বছরের চেয়ে ভালো কোম্পানিগুলো কিন্তু ভালো দেখিয়েছে, অনেকটাই বেড়ে গেছে। এই পরিস্থিতিতে আসলে বাজারে বিনিয়োগকারীদের করণীয় কি, বাজার কিভাবে চলছে, এই পরিস্থিতিগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রয়্যাল ক্যাপিটালের হেড অফ রিসার্চ আকরামুল আলম। আকরামুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটসে। থ্যাংক ইউ আনিসুর রহমান ভাই। আমরা একটু প্রথমেই জানতে চাই, এই যে বাজারে বেশ কয়েকটা কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে, আপনার যে এক্সপেকটেশন ছিল এই এক্সপেকটেশন কি ফিল করলো কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি বলতে চাচ্ছি যে এক্সপেকটেশন ফুলফিল হয়েছে, কারণ অনেকগুলো হেডউইন্ড আমরা পার করে আজকে এই অবস্থায় এসেছি। তো গত বছর পলিটিক্যাল যে একটা বড় টার্মোয়েল আমরা ফেস করেছিলাম, যেমন সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু মার্কেটেও পড়েছিল, এমনকি বিজনেসের মধ্যে পড়েছিল। ইকোনমিক অ্যাক্টিভিটি অনেকটাই কমে গিয়েছিল, যেটা আস্তে আস্তে রিভাইভ করেছে। তো ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো রিভাইভাল যদি প্রপারলি না হতো, তাহলে কিছু কোম্পানি কিন্তু ভালো পরিমাণ ডিভিডেন্ড দিতে পারতো না। হ্যাঁ, তো এটা আমি বলতে পারি এটা একটা গুড সাইন ফর দ্য কামিং ডেজ অলসো, কারণ এখন যে ভালো ডিভিডেন্ড পেমেন্ট যারা করেছে এটা সিগন্যাল দিচ্ছে যে যেসব কোম্পানিগুলো গুড গভর্নেন্স আছে, মার্কেটে ভালো একটা প্রেজেন্স আছে এবং তারা তাদের পণ্য বা সেবার গুণগত মান যারা নিশ্চিত করতে পারছে, তারা ভবিষ্যতে আরো আর্নিংস গ্রোথ জেনারেট করতে পারবে, এট দ্য সেম টাইম ভালো ডিভিডেন্ড দিতে পারবে ইনশাল্লাহ। না, আমরা একটা জায়গায় দেখছি যে অনেক কোম্পানি যেগুলো ভালো কোম্পানি ভালো ডিভিডেন্ড দিয়েছে, গত বছরের চেয়ে অনেক ক্ষেত্রে আমরা দেখছি 50% বেশি ডিভিডেন্ড দিয়েছে, আর্নিং ডাবল হয়ে গেছে। কিন্তু যখন আর্নিংটা ঘোষণা করা হয়েছে, লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, তখন দেখছি তারা নিচের দিকে যাচ্ছে। কিন্তু বাজার যে খুব নিচের দিকে যাচ্ছে তা না। এইটার সাইকোলজিটাকে একটু বলবেন যে কেন এরকম হচ্ছে? খুব শর্ট টাইম পিরিয়ডের মধ্যে এরকম ধরনের ঘটনা যদি ঘটে থাকে, ইট ডাজন্ট রিপ্রেজেন্ট এই কোম্পানিগুলোর শেয়ার প্রাইস সামনে অ্যাপ্রিসিয়েট করবে না। অল্প কিছু সময় হয়তোবা রেগুলার ডে ট্রেডার যারা আছে তারা পজিশন নেন নাই, তারা অপরচুনিটি হিসেবে অন্যান্য স্মল ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানিগুলোতে পজিশন নেওয়ার কারণে এইসব জায়গাতে কিছুটা ফান্ড ফ্লো ল্যাকিংস ছিল আর কি। এটা একটা কারণ হতে পারে। আর সেকেন্ড জিনিসটা হতে পারে যে বিষয়টা হচ্ছে যে একটা মোমেন্টাম যখন ক্রিয়েট হয় তখন আগে আর্লি রেসপন্স করতে হয়। আর্লি রেসপন্স যদি না করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ডিজায়ার যে প্রফিট সেটা অ্যাচিভ করা সম্ভব হয় না। লাস্ট প্রোগ্রামে আমি যখন জানুয়ারিতে এসেছিলাম তখন কিন্তু আমার একটা বক্তব্য ছিল এরকম যে সামনে মার্কেট অ্যান্টিসিপেশন ছিল ভালো করবে, আর্লি রেসপন্স যারা করবে, ভালো ভালো কোম্পানিগুলো যারা বেছে নিবে, তারা কিন্তু উইনফল প্রফিট করতে পারবে। সেটা কিন্তু আমরা কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে দেখেছি, আমরা মোবাইল যমুনার ক্ষেত্রে দেখেছি, ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে দেখেছি। এরকম কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে কিন্তু যারা পজিশন নিয়েছেন তারা কিন্তু অনেক ভালো অ্যামাউন্টের মুনাফা জেনারেট করতে পেরেছেন পজিশন ট্রেডিং এর ক্ষেত্রে। আর ভ্যালু ইনভেস্টিং এর পার্সপেক্টিভ থেকে যদি বলি তাহলে কিন্তু ইট টেক্স টাইম টু বিল্ড ইউর ওয়েলথ অ্যাকচুয়ালি। তো ওভার টাইম আস্তে আস্তে করে আপনি যদি আপনার ভালো স্টকগুলোতে পজিশন নেন, তাহলে একটা সময় পরে যে আপনার ওয়েলথ কিন্তু ম্যাক্সিমাইজ করতে পারবেন। সো অল্প সময়ের মধ্যে আর্নিংস স্পার্ক করছে, বাট শেয়ার প্রাইসে গ্রোথ হয় নাই। এটা আমার কাছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস অ্যাকচুয়ালি, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডে ট্রেডার যারা আছে তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু মার্কেটটা হচ্ছে ইনভেস্টরদের জন্য অ্যাকচুয়ালি, ক্যাপিটাল মার্কেট আইডিয়াল ফর ইনভেস্টমেন্ট। তো ট্রেডিং এর জন্য দরকার, ট্রেডিং যারা ট্রেডার তারা লিকুইডিটি জেনারেট করে থাকেন, এটাও ঠিক আছে, বাট এইটা অল্প একটু সময়ের মধ্যে আমরা কোনো কনসিকুয়েন্সেসগুলো বলতে পারি না যে এটা গুড অর ব্যাড। সো এটা নিয়ে আমি আর ওয়ারিড না। বিজনেস পারফরমেন্সটা জেনারেট করতে পারছে কিনা, তার ফান্ডামেন্টাল ইন্ডিকেটর যেগুলো আছে সেগুলো ভালো মতো কাজ করছে কিনা, সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখন করা নাই, টুডে টুমোরো হয়তো বা করবে ইনশাল্লাহ। না, আমি যদি একটু বলি যে অক্টোবর মাসটা আমরা দেখি যে জুন ক্লোজিং যেসব কোম্পানি আছে তারা আর্নিং সাধারণত ঘোষণা করে, অক্টোবর নভেম্বর মূল দাগে সব ঘোষণা হয়ে যায়। তো অক্টোবর এই আর্নিং কে ঘিরেও মার্কেটে একটু আপস ডাউন থাকে, রাইট।
আপনার এবার কি মনে হচ্ছে এই অক্টোবর এবং নভেম্বরের এই মার্কেট সিনারিওটা কেমন যেতে পারে? আর্নিংস যেহেতু আসতে শুরু করছে, একটু লাইট দেখা যাচ্ছে, বাকিটা কি হবে? আচ্ছা, প্রথমে আমি দুইটা বিষয়ে কথা বলি। একটা বিষয় হচ্ছে যে ইউজুয়ালি একটা বছরের কোন মাসগুলোতে মার্কেট ভালো থাকে। আমি গত 12 থেকে 13 বছরের ডেটা নিয়ে অ্যানালাইসিস করে স্ট্যাটিস্টিক্যালি দেখেছি, এর আগেও আমি এটা বলেছি যে বছরে 4 মাস ইউজুয়ালি মার্কেট ভালো থাকে। একটা হচ্ছে জানুয়ারি, একটা হচ্ছে জুলাই, অগাস্ট অ্যান্ড সেপ্টেম্বর। এখন এর বাইরে যে ভালো থাকে না ব্যাপারটা তেমন না। মেজরিটি কেসে হচ্ছে জানুয়ারি, জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বর মার্কেটটা ভালো থাকে, টার্নওভারও গ্রোথ থাকে, অ্যাট দ্য সেম টাইম ইন্ডেক্সেরও পজিটিভ মুভমেন্ট থাকে। এখন অক্টোবর, আপনি যে কোয়েশ্চেনটা করেছেন যে অক্টোবরে যে কামিং যে ডিভিডেন্ড আছে এটা ক্লাইম্যাক্স থাকবে কিনা, দেখেন সবগুলো কোম্পানি কিন্তু ভালো পারফর্ম করবে বা ভালো ডিভিডেন্ড দিবে তা কিন্তু না। পার্টিকুলার কিছু কোম্পানিতে যদি ইন্টারেস্টেড ইনভেস্টররা পজিশন নিয়ে থাকেন অলরেডি, তো ওইখানে কিছুটা প্রাইস গ্রোথ আমরা দেখতে পারি বা আর্নিংস কলের সাথে সাথে ওইটা শেয়ার প্রাইসের কিছু অ্যাপ্রিসিয়েশন আমরা দেখতে পারি। কিন্তু ইউজুয়ালি যেটা হয় অক্টোবরে সাধারণত মার্কেটটা স্ট্যাটিস্টিক্যালি ভালো থাকে না। এই হচ্ছে তো অক্টোবর ভালো থাকে না, আমরা আবার দেখি যে নভেম্বর ডিসেম্বরে যে আবার একটা মার্কেটের একটা উত্থানের দিকে যায়, সেটা হচ্ছে আমরা তখন দেখি যে ডিসেম্বর ক্লোজিং এর দিকে দৌড়ায়। তো ওই বিষয়টা যদি একটু বলেন। ব্রেকআউটটা হয় কিন্তু জানুয়ারিতে, ওই সময় পজিশন নাই, শেয়ার কিনতে থাকে, শেয়ার কিনতে 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 একটা সময় পার হয়, তারপরে ব্রেকআউটটা হয় কিন্তু জানুয়ারিতে। তো আমরা যে ব্রেকআউট টাইম যেগুলা সেগুলা সেখানে কিন্তু ইন্ডেক্সে গ্রোথ হয় বা ভলিউম গ্রোথ হয়। তো ওইটা কিন্তু একটা প্রতিপাদ্য বিষয় চিন্তা ভাবনার জন্য আর কি। তাহলে আমরা কি বলতে পারি যে অক্টোবর নভেম্বর আসলে পজিশন নেওয়ার মাস হবে, যে সব শেয়ারগুলো কমে গেছে, ফান্ডামেন্টাল দাম কম, সেগুলোর আর্নিং যখন আসতে শুরু করবে তখন বাড়তে শুরু করবে। এক্ষেত্রে বিনিয়োগকারীদের আসলে এই যে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করা, যে একটা ছেড়ে আরেকটাতে যাবে, যারা মূলত শর্ট টার্মে ইনভেস্ট করে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা যদি একটু শুনতে চাই। মানে ইয়ার ব্যাপী, মাস ব্যাপী যদি আসলে একটু বলে দেন যে এইভাবে করে বিনিয়োগ করলে আপনাকে ট্রেডার হিসেবে, শর্ট টার্মে বিনিয়োগকারী হিসেবে আসলে প্রফিট পাওয়া যেতে পারে। এইটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই, তবে আমি যদি একটা সিম্পল একটা হাইপোথিসিস করি এই ব্যাপারে, সেটা হচ্ছে যে আপনার ডিসেম্বর ক্লোজিং যে কোম্পানিগুলো ভালো আর্নিংস কল আসতে পারে, ভালো ডিভিডেন্ড পে করতে পারে, সেটার জন্য আপনি অলওয়েজ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত আপনার শেয়ারে পজিশন নেওয়ার একটা সুযোগ থাকছে। সেই ক্ষেত্রে ডিসেম্বরে যদি ব্রেকআউট হয় আপনি ওখান থেকে এক্সিট নিলেন, এটা তো ট্রেডারদের জন্য আর কি। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, রিলেটিভ ভ্যালুয়েশন করে দেখতে হবে, রিলেটিভলি এই আপনার পার্টিকুলার যে স্টকটা নিয়ে আপনি কথা বলতেছেন এটা কি চিপার কিনা, এটা কি কারেন্ট ভ্যালুয়েশনটা যেটা আছে এটা কি আন্ডার ভ্যালুড কিনা। যদি এই ধরনের পজিশন থাকে, এই ধরনের পরিস্থিতি থাকে, তাহলে সেখানে আপনি পজিশন নিতে পারেন। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি জুন ক্লোজিং কোম্পানিগুলা অক্টোবরে আপনার ডিভিডেন্ড দেয়, কিন্তু শেয়ার প্রাইসের গ্রোথ কিন্তু জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যে হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার মার্চ, এপ্রিল, মে, জুন এই 4টা মাস কিন্তু সময় পাচ্ছেন। এখানে বিভিন্ন প্রাইসে, বিভিন্ন অ্যাসেট অ্যালোকেশনে, বিভিন্ন রেশিওতে কিন্তু আপনি শেয়ার পারচেস করতে পারতেছেন। এই হচ্ছে বিষয়। না, এই যে অ্যাসেট অ্যালোকেশনের কথা বললেন, আমাদের এখন একটা বড় জায়গা চলে আসছে ট্রেজারি বন্ড, বিল, এগুলো কেনার জায়গায় একটা চলে আসছে। আমরা যখন মার্কেট ডাউন থাকে তখন দেখি যে বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ওই জায়গায় একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট করে, মার্কেট আপ হলে বা ওই জায়গার রেট কমে গেলে এই জায়গায় আসে। সাধারণ বিনিয়োগকারী এই ক্ষেত্রে কিভাবে মানে এই কাজগুলো করতে পারে? সাধারণ বিনিয়োগকারী তো আপনার স্টক ব্রোকারের কাছে যদি যায়, বিও অ্যাকাউন্টে টাকা যদি ডিপোজিট করে এবং তাদেরকে যদি রিকোয়েস্ট করে অন বিহাফ অফ মি আপনারা অকশন থেকে আমাকে বন্ডটা সাবস্ক্রাইব করে দেন, তাহলে তো সাবস্ক্রাইব করা যাচ্ছে। একসময় তো এটা করা যেত না। আর এটা একটা খুব ভালো মুভ হয়েছে আমাদের মার্কেটের জন্য, কারণ পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের জন্য ওয়ান্স আপন এ টাইম শুধু আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল স্টকস, শেয়ারস। তো স্টক দিয়ে বা শেয়ার দিয়ে যদি আপনার একটা পোর্টফোলিও ডিজাইন করেন, ইটস নট আইডিয়ালি এ পোর্টফোলিও, কারণ অ্যাসেট ক্লাসের কোনো আমরা ডিফারেন্স দেখি না। তো এখন যেটা পোর্টফোলিওতে দেখা যাচ্ছে, অনেক ভালো ভালো ইনভেস্টর যারা আছে তাদের পোর্টফোলিওতে কিন্তু ফিক্সড ইনকাম, ট্রেজারি বন্ডেও তারা পজিশন নিয়েছেন, অনেকে কর্পোরেট বন্ডের যদিও খুব একটা ভালো কর্পোরেট বন্ড আমাদের এখানে নাই। মূলত ট্রেজারি বন্ডটা রিস্ক ফ্রি এবং দেশের এরকম একটা সিচুয়েশনে বা বিগত 1-2 বছরে যেই ধরনের আনসার্টেনিটি গেছে, সেই সময় কিন্তু ট্রেজারি বন্ড কিন্তু ভরসা ছিল। হ্যাঁ, ইভেন আপনার কমার্শিয়াল ব্যাংকগুলোকে দেখেন, কমার্শিয়াল ব্যাংকগুলোর হাতে যত লিকুইডিটি ছিল এটা কিন্তু মেজরিটি একটা পোর্শন ট্রেজারি বন্ডে তারা বিনিয়োগ করেছেন, কারণ তাদের কাছে যেটা ছিল, অ্যান্টিসিপেশন যেটা ছিল যে রিয়েল ইকোনমিতে তারা ভরসা পাচ্ছিল। অলরেডি এনপিএল এ কিন্তু জর্জরিত, মন্দ ঋণে বাংলাদেশটা পুরাই জর্জরিত। তা এরকম একটা পরিস্থিতিতে ট্রেজারি বন্ডে বা ট্রেজারি বিলে বা ট্রেজারি সিকিউরিটিসগুলোতে বিনিয়োগ করাকে একটা সেফ হেভেন হিসেবে ধরে নিয়েছিল। তো ওইটাকে যারা, যেসব বিনিয়োগকারীরা ট্র্যাক করতে পেরেছেন, তারা কিন্তু তাদের রিস্কটা লক করতে পেরেছেন, অ্যাট দ্য সেম টাইম ভালো একটা
রিটার্ন জেনারেট করতে পেরেছেন, ডাবল ডিজিট রিটার্ন পর্যন্ত কিন্তু অ্যাচিভ করতে পেরেছেন। বাট কারেন্টলি দেখা যাচ্ছে যে ট্রেজারি বিল এবং বন্ডের রেটটা নিম্নমুখী। হ্যাঁ, এবং আমি যেটা এক্সপেক্ট করি একটা সময় পরে, এটা হতে পারে একটা দুইটা কোয়ার্টার পরে, একটা দুইটা ধরেন 5-6 মাস পর, 5-6 মাস পরে হতে পারে, এই সময়ে বাংলাদেশ ব্যাংক এমনও হতে পারে পলিসি রেট কার্টেল করতে পারে। তো এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে মূলত হচ্ছে এক্সপেনশনারি মনিটারি পলিসির দিকে গভর্নমেন্ট হয়তো বা ঝুঁকতে যাচ্ছে, এবং ইনফ্লেশন এক্সপেকটেশনটাও কিন্তু আস্তে আস্তে উন্নতি হচ্ছে। মানে হচ্ছে ইনফ্লেশন রেট সামনে হয়তো আরো কমে যেতে পারে। এটা কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ট্রেজারি সিকিউরিটিসগুলোর রেট যেগুলো আছে এগুলো ফল করছে। তো সেটা যদি হয়, ওই সময় কিন্তু সেন্ট্রাল ব্যাংক সবচেয়ে বড় রোলটা প্লে করবে। সেটা হচ্ছে তারা কন্ট্রাকশনারি থেকে এক্সপেনশনারি মনিটারি পলিসিতে কনভার্ট করবে, এবং এইটার সুফল কিন্তু ইকুইটিতে যারা ইনভেস্টর আছে বা স্টক মার্কেটে যারা আছে তারাও কিন্তু পাবে। কারণ আপনি যখন দেখবেন যে ব্যাংকিং চ্যানেলে সারপ্লাস লিকুইডিটি ক্রিয়েট হয়, সারপ্লাস লিকুইডিটির টাকাটা কিন্তু কোথাও না কোথাও পার্ক করবে। তো এটা মার্কেটে কিছু না কিছু আসবে, আমি এটা হোপফুল। এবং ব্যাংকগুলা ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আমি কথাবার্তা, কিছু কিছু ট্রেজারি ডিপার্টমেন্টের হেডের সাথেও কথাবার্তা বলেছি, তাদেরও একটা অ্যান্টিসিপেশন হচ্ছে স্টক মার্কেটটা সামনে ভালো করবে। হ্যাঁ, তো এটা আমি বলতে পারি যে এক্সপেনশনারি মনিটারি পলিসির দিকে যখন যাবে তখন আমরা মার্কেটে খুব ভালো একটা সিনারিও দেখতে, ইভেন এমন হতে পারে যে ইন্ডেক্স এখান থেকে প্রায় 1,500 বেশি ইন্ডেক্স আমরা দেখতে পারি একটা নির্দিষ্ট সময় পরে, এবং ট্রেড টার্নওভারও প্রায় 2,500 থেকে 3,000 কোটি টাকা পর্যন্ত যাওয়ার পোটেনশিয়ালিটি আছে। হ্যাঁ, এখন এই যে জায়গাগুলো, যেই পোটেনশিয়ালিটিগুলো আছে বা প্রসপেক্টিভ যে সমস্ত কথাবার্তাগুলো আমি বললাম, এগুলো অ্যাচিভেবল যদি আমরা দক্ষভাবে আমাদের ম্যানেজ করা হয় বিষয়গুলো, পরবর্তী পদক্ষেপগুলো ম্যানেজ করে নিতে পারি। না, আমি একটু বলি, আমরা যখন যে মার্কেটটা দেখছিলাম নিচের দিকে যাচ্ছে, সেই সময় আমরা ট্রেজারি বিলের রেট দেখছিলাম 12 টাকা 80 পয়সা পর্যন্ত ছিল। সেই জায়গায় ইনস্টিটিউটগুলো ইনভেস্টমেন্ট করেছে, অনেক সময় পোর্টফোলিও সেল করে ওই জায়গায় পোর্টফোলিও গঠন করা হয়েছে। এইসব এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীরা কেন ঢুকতে পারছে? এটা কি প্রচারের অভাব, না মানুষজন সাধারণ বিনিয়োগকারীদেরকে একটু আড়ালে রাখা হচ্ছে মানে ইচ্ছাকৃতভাবে? কারণ আমরা এই জায়গায় দেখছি যে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এগুলো সবাই ইনভেস্টমেন্টে ছিল। আর 12 টাকা 80 পয়সা বাংলাদেশের হিউজ রেট এই ট্রেজারি ক্ষেত্রে। এটা কেন হচ্ছে? আপনারা যারা ব্রোকার, তারা কি মানে যারা বিনিয়োগকারী তাদেরকে কোনো ধরনের সচেতনতার মধ্যে নিয়ে আসছেন কিনা, যে ভাই আপনার সেফ টাকাটা এই জায়গায় রাখতে পারেন, এখন মার্কেট ডাউন, আপনি রাখতে পারেন, এই ধরনের কোনো করেন কিনা? অ্যাকচুয়ালি টিপিক্যালি ব্রোকারদের ইনকাম হচ্ছে সিকিউরিটিজ বাই সেল করে কমিশন আর্নিং। এটা হচ্ছে ব্রোকারদের মেজরিটি রেভিনিউ জেনারেট করে। একটা পার্সপেক্টিভে বলতে পারেন যে ব্রোকাররা হয়তো বা খুব বেশি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে নাই, খুব বেশি ধরনের ধরেন ইনভেস্টরদেরকে উৎসাহিত করে নাই যে আপনারা ট্রেজারিতে আসেন। কারণ ট্রেজারিতে যদি আসে তাহলে কিন্তু ট্রেজারিতে ফান্ডটা লক হয়ে যায়, শেয়ার বা ইকুইটিতে লেনদেন হয় না। কিন্তু ভালো ব্রোকাররা এটা কিন্তু করেন নাই, আমরাও কিন্তু করিনি। আমরা কিন্তু ট্রেজারির উপরে অনেক ধরনের ট্রেনিং, অনেক ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, আরও অনেক কিছু ভালো সিকিউরিটিস আছে তারা কিন্তু করেছে। হ্যাঁ, তো এইটা কিন্তু ভুল কথা যে সাধারণ বিনিয়োগকারীরা ট্রেজারিতে আসতে পারে নাই, কারণ ট্রেজারিতে আসা এখন কোনো ব্যাপারই না। আপনি অকশন হওয়ার 1 সপ্তাহ আগে আপনার বিও অ্যাকাউন্টে টাকা জমা দিবেন, টাকা জমা দিয়ে আপনি প্রসেস ইজি, বাট হচ্ছে এটাতে ইনভলভ করা যায় না। কিন্তু আপনি একটা হচ্ছে যে আমাদের দেশে মার্কেটে ফাইন্যান্সিয়াল লিটারেসি খুব কম, আমাদের দেশে মার্কেটে মানুষের অ্যাওয়ারনেস খুব কম, তারা আসলে গভীরভাবে চিন্তা করতেও পছন্দ করে না বা অনেকে জানেও না। হ্যাঁ, এগুলো সম্পর্কে এটা একটা না জানার একটা বিষয় তো আছে। আর সেকেন্ডলি হচ্ছে যে এটা নিয়ে খুব মাস লেভেলে মার্কেটিং করা হয়নি, অ্যাডভার্টাইজিং করা হয়নি যে ট্রেজারি রেটগুলো এখন অনেক অ্যাট্রাকটিভ, ইউ ক্যান বাই ট্রেজারি বন্ড ইনস্টিড অফ শেয়ারস। এগুলো আসলে একটা যার যার চয়েসের বিষয়, এখানে মানুষের স্বাধীনতা আছে। বাট আমরা কিন্তু এই জিনিসটা করি নাই। আমরা আমাদের ইনভেস্টরদেরকে অ্যাওয়্যার করেছি যে এখন ভালো একটা রেট আপনারা পাচ্ছেন, আপনারা চাইলে এখানে আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে পারেন আর কি। সো এই হচ্ছে বিষয়। আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে যাই। 5টা ব্যাংকের মার্জ নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে। বিনিয়োগকারীরা অনেকেই শঙ্কিত, আমানতকারীরা তো শঙ্কিত অনেক আগে থেকে, এবার বিনিয়োগকারীরা অনেকভাবে শঙ্কিত। আমরা দেখছিলাম যে ব্যাংকের অনেকগুলো ব্যাংকের শেয়ার হচ্ছে 1 টাকা 30, 40, 50 পয়সা এরকম রেটে চলে আসছিল। এইটা হঠাৎ করে গত সপ্তাহে একটু বাউন্স ব্যাক দিচ্ছে, পরপর 2 দিন বা 3 দিন দেখলাম যে বাড়ছে 10 পয়সা 20 পয়সা, হলটেড হচ্ছে আর কি, কেউ সেল করতে। এটা রিজন কি? অ্যাকচুয়ালি 2-4 দিনের শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের থেকে আপনি কোনো বড় কোনো কিছু মানে কোনো ইনফারেন্স ড্র করতে পারবেন না। একটা বিষয় নিয়ে আমি আপনাকে বলতে পারি যে আমাদের লোকাল ইনভেস্টর যারা আছেন, জেনারেল ইনভেস্টর যারা আছেন, তারা খুব
শঙ্কার মধ্যে দিয়ে সময়টা পার করছেন। তাদের কাছে একটা জেনারেল কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের কি হবে, আমাদের হাতে যে শেয়ারগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি কি হবে। আমি যেটা বলতে পারি ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস হচ্ছে, এবং লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে যখন কনসলিডেশন হয় বা মার্জার হয় তখন আপনার সোয়াপ রেশিওতে, শেয়ার এক্সচেঞ্জ রেশিওতে সাধারণত স্টক সেটেল কনসিডারেশনের মাধ্যমে মার্জারটা এক্সিকিউশন হয়। এবং পোস্ট মার্জার ধরেন সাইনার্জি ক্রিয়েট হবে বা পোস্ট মার্জার আউটলুকটা কতটুকু ভালো বা মন্দ, এটা ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপরে। এটা হচ্ছে আপনার মার্জারটা কতটুকু সাকসেসফুলি এক্সিকিউট করতে পেরেছেন, এটা হচ্ছে নাম্বার ওয়ান। এবং পোস্ট মার্জার পলিসিগুলো কি আপনার অ্যাকচুয়ালি। এখন মার্জারে বিভিন্ন ধরনের সাইনার্জি হতে পারে, কস্ট সাইনার্জি হতে পারে, আপনার অ্যাসেট সাইডে বিভিন্ন ধরনের সাইনার্জিক বেনিফিট থাকতে পারে। এখন এই মার্জার, এই ব্যাংকগুলো যে মার্জ হবে এগুলোর ব্যাপারে ইনফরমেশনগুলো পাবলিকলি অ্যাভেলেবেল না আনফরচুনেটলি। বাংলাদেশ ব্যাংক অথবা অন্য কোনো রেগুলেটরি বডি যারা আছে, রেলিভেন্ট রেগুলেটরি বডিগুলো এখন পর্যন্ত খুব চুলচেরা বিশ্লেষণ করে কোনো অ্যানালিটিক্যাল ভিউ পয়েন্ট কিন্তু ড্র করেন নাই। যেটা হতে পারে যে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস হচ্ছে লিস্টেড ব্যাংকগুলো যখন মার্জ হয় তখন নতুন যে কোম্পানিটা বা মার্জ যে কোম্পানিটা ফর্ম হয় ইট উইল রিমেইন লিস্টেড। এটা আমার একটা হোপ, এবং ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসও কিন্তু এটা। আপনি ধরেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বলেন বা ইভেন ইন্ডিয়াতেও বলেন, এগুলো কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবেল। আপনি 5টা লিস্টেড ব্যাংকগুলোকে মার্জ করছেন এবং নতুন যে ব্যাংকটা হবে সেটা একটা লিস্টেড কোম্পানি হবে, আলটিমেটলি লিস্টেড ব্যাংকই হবে। তো এই ক্ষেত্রে এক্সিস্টিং শেয়ার হোল্ডার যারা আছে, যেমন ধরেন ABCDE, এই 5টা ব্যাংকের নাম যদি আমি এগুলো দেই, প্রত্যেকের হাতে যে শেয়ারগুলো আছে এগুলো হচ্ছে নতুন শেয়ার এক্সচেঞ্জ রেশিওতে নতুন ফর্ম যে ব্যাংকটা হবে সেই ব্যাংকে আনুপাতিক হারে শেয়ারটা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে তাদের মধ্যে। এখন এটার বিষয় হচ্ছে ভ্যালুয়েশন পার্সপেক্টিভ থেকে দেখতে হবে যে আপনি কি উইনার না লুজার। এখন 5টা ব্যাংকগুলোর অবস্থা ভাই দেখেন, এমনি দুর্বল ব্যাংকগুলো। হ্যাঁ, এখন এগুলার কাটসাট করে ভ্যালুয়েশন করে ধরেন প্রাইমারিলি হয়তো বা বিনিয়োগকারীরা এখান থেকে খুব বড় কিছু নাও পেতে পারেন, বা দীর্ঘমেয়াদে যদি বাংলাদেশ ব্যাংক সঠিক পলিসির মাধ্যমে এই ব্যাংকগুলোকে সামনে ভালো একটা ডাইরেকশনে নিয়ে যেতে পারে, এবং এই ব্যাংকগুলোর যে ক্যাপিটাল শর্টফল যেটা হয়েছে সেটা যদি আস্তে আস্তে করে ফুলফিল করতে পারে এবং পাবলিকের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করতে পারে, ইন দ্য লং রান বিনিয়োগকারীরা আবার এখান থেকে বেনিফিট নিতে পারবেন ইনশাআল্লাহ। এই ব্যাংকের এই ডামাডোলের মধ্যে আমরা দেখছি বাজার গত সপ্তাহে চেয়ে কিছুটা বাড়তে শুরু করছে, লেনদেনও বাড়তে শুরু, সূচকও বাড়তে শুরু। যদি শর্ট রানে একটু বলেন যে অক্টোবর মাসটা আসলে কেমন দেখছেন পুঁজিবাজারের ক্ষেত্রে? এটা একটা মিক্সড প্রতিক্রিয়া দেখতে পারি। কিছু কিছু স্টকে আপনার কিছু বুলিশনেস দেখতে পারেন, আবার দেখবেন যে মেজরিটি স্টকে ডাল একটা পরিস্থিতি লক্ষ্য করতে পারেন। আমাদেরকে যেটা চিন্তা করবো, 1 মাসের চিন্তা করে তো লাভ নাই। অ্যাটলিস্ট ট্রেডারদের উচিত পজিশন ট্রেডিং এর দিকে যাওয়া। দেয়ার আর মানে মাল্টিপল টাইপস অফ ট্রেডার, অনেক ধরনের ট্রেডার থাকে ওয়ার্ল্ডে, বাট আমাদের এই সমস্ত মার্কেটে যেটা মানে ট্রেডারদের জন্য ভালো কাজ করে পজিশন ট্রেডিং। পজিশন ট্রেডিং এর বিষয়টা কি, আপনি পার্টিকুলার যে কোনো একটা স্টক ট্র্যাক করছেন, আপনি অ্যান্টিসিপেট করে দেখলেন যে 1-2টা কোয়ার্টার পরে এটার একটা আর্নিংসের ভালো অ্যাপ্রিসিয়েশন হবে, অ্যাট দ্য সেম টাইম শেয়ার প্রাইসও বাড়ার সম্ভাবনা থাকবে। তো এইখানে আপনি একটা পজিশন নিতে পারেন, ধরেন 6 মাস 9 মাসের জন্য, 3 মাসের জন্য। এখান থেকে কিন্তু একটা ভালো উইনফল প্রফিট জেনারেট করা যায়, এরকম কিন্তু অনেকেই করেছেন আর কি। হ্যাঁ, তো পজিশন ট্রেডিং করতে পারেন অথবা মোমেন্টাম করতে পারেন। মোমেন্টামটা তখনই কার্যকরী হয় যখন মার্কেট ফুললি ড্রাই আপ একটা কন্ডিশন থেকে রিভাইভ করে। অলরেডি রিভাইভ মার্কেট, অলরেডি ওভারবট একটা সিচুয়েশনে আপনি যদি মোমেন্টাম ট্রেডিং করেন তাহলে ওখানেও কিন্তু অনেক সময় লোকসান হয়, সে সময় স্টপ লস নিতে হয় আর কি। এই জায়গা থেকে যদি আমি বলি, আপনার এই যে এখন যে কেউ পজিশন যদি নিতে চায়, আপনি একটা প্রতিষ্ঠানের হেড অফ রিসার্চ হিসেবে আছে, আপনি যদি একটু বলেন যে এই পজিশনে কোন কোন খাতে আসলে পজিশন নেওয়ার মতো এখন অবস্থা মনে হচ্ছে যে একটু বিলোতে আছে, আপনার হয়তো প্রফিটেবিলিটি অনেক বেশি হতে পারে, কোন সেক্টর ধরে কি আপনি একটু বলবেন যে কোন কোন সেক্টরগুলোতে একটু কি কি বিবেচনায় নিয়ে পজিশন নিতে পারে বিনিয়োগকারীরা? দেখেন, আমাদের বাংলাদেশ ইকোনমি ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরগুলোর দিকে তাকান। আমি কয়েকটা ইন্ডিকেটর নিয়ে বলি। ইনফ্লেশন কিন্তু এখন ম্যানেজেবল একটা পর্যায়ে আছে। ফরেক্স রিজার্ভের ভালো একটা গ্রোথ আমরা লক্ষ্য করছি আর কি। তারপরে বাংলাদেশ ব্যাংক কিন্তু তার এক্সচেঞ্জ রেট যে ম্যানেজমেন্ট সেটা কিন্তু খুব ভালো মতোই করতে। রিসেন্টলি তো $2 বিলিয়ন মপ আপ অলরেডি করে নিয়েছে মার্কেট থেকে, যাতে করে আমাদের এক্সচেঞ্জ রেটটা স্টেবল থাকে, মোর স্টেবল থাকে। তো আবার ইনওয়ার্ড রেমিটেন্সের ফ্লো এটাও কিন্তু খারাপ না, এটা ভালো পর্যায়ে আছে। সো এবং আরেকটা জিনিস হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সেক্টরে বা ব্যাংকিং সেক্টরে ভালো একটা রিফর্ম আমরা দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, ট্রান্সপারেন্সি এনশিওর করার জন্য সেন্ট্রাল ব্যাংক দিনরাত পরিশ্রম করে যাচ্ছে আর কি। সিকিউরিটিজ রেগুলেটর যারা আছে তারাও কিন্তু অনেক ধরনের ভালো মুভ নিয়েছেন। তারা কিন্তু
লোকসানি বন্ধ কোম্পানিগুলা কিন্তু তাদেরকে কিন্তু পিউনিটিভ অ্যাকশন নিয়েছেন, তাদের প্রতি কিন্তু আসলে মানে রিল্যাক্স থাকেন নাই আর কি আলটিমেটলি। হ্যাঁ, তো এই সমস্ত রিফর্ম অ্যাক্টিভিটিগুলা কারণে ইকোনমিতে কিন্তু কিছুটা সুবাতাস বইছে। এটা কিন্তু আর্লি ইন্ডিকেটর হিসেবে বলতে পারি যে সামনে আরো ভালো করবে এবং মার্কেটও এখান থেকে খুব ভালো করবে। এখন আমাকে দেখতে হবে যখন ইকোনমিতে রিবাউন্ড হয় তখন সাইক্লিক্যাল স্টক বা সাইক্লিক্যাল সেক্টরগুলো সাধারণত বেশি ভালো করে। সাইক্লিক্যাল কোনগুলা? যেগুলা ইকোনমিকে রিপ্রেজেন্ট করে। যেমন ধরেন আমাদের বাংলাদেশের ইকোনমিটা যদি আপনি দেখেন, এখানে সাইক্লিক্যাল নির্ভর, রাইট, যেমন একটা হইতে পারে আপনার ব্যাংকিং সেক্টর, আরেকটা হতে পারে রেডিমেড গার্মেন্টস, এগুলো এই সমস্ত। তারপর আরেকটা হতে পারে সিমেন্টের কিছু কনজাম্পশন বাড়তে পারে। যদি এখন কনস্ট্রাকশন, যদি এখনো কনস্ট্রাকশনে খুব একটা ভালো অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে না এবং ইকোনমি যদি রিভাইভ করে তখন দেখবেন আবার এটা শুরু হবে। তো আমি যদি বলি যে এই সমস্ত সেক্টর যেগুলো আছে, আবার কনজিউমার ডিউরেবলস, এফএমসিজি, ওইটাও কিন্তু অনেক ভালো একটা। হ্যাঁ, তো এই সমস্ত এরিয়া যেগুলো আছে, এই সমস্ত ইন্ডাস্ট্রি যেগুলো আছে বা সেক্টর যেগুলো আছে, এখান থেকে বাছাই বাছাই করে ভালো ভালো কোম্পানিগুলো যদি পিক করতে পারেন তাহলে আপনি নিরাপদও থাকবেন এবং এখান থেকে একটা হ্যান্ডসাম মুনাফা গেইন করার সম্ভাবনা থাকবে। যেমন আপনি ধরতে পারেন যে সিমেন্টের ক্ষেত্রে যদি বলে লাফার্জ হলসিম বাংলাদেশ ভালো একটা কোম্পানি এবং আমি ভ্যালুয়েশন করেছি আন্ডার ভ্যালুড রয়েছে। আমি এর আগে যেমন জানুয়ারিতে মোবিল যমুনার কথা বলেছিলাম তখন কিন্তু আমি ভ্যালুয়েশন থেকেই বলছিলাম। আমি নিজে যেটা ভ্যালুয়েশন করেছি বা আমার টিম যেটা ভ্যালুয়েশন করেছে ওইটা সম্পর্কে কিন্তু আমি আপনাকে কনফিডেন্টলি বলতে পারবো। হ্যাঁ, লাফার্জ হলসিমটা যেটা আমার কাছে মনে হচ্ছে এটা আউটলুকটা খুব ভালো, এখান থেকে একটা ভালো এই প্রাইসেও যদি কেউ বাই করে তাহলে হয়তোবা সামনে একটা ভালো মুনাফা পেতে পারে। হ্যাঁ, এটা একটা হতে পারে। ভালো ব্যাংকগুলো সিটি ব্যাংক হতে পারে, ইস্টার্ন ব্যাংক হতে পারে, যেগুলা কিনা ক্যাপিটাল শর্টফলে নাই, বা বাংলাদেশ ব্যাংকের নতুন রেগুলেশন যেটা আসছে যে প্রভিশন শর্টফল বা ক্যাপিটাল শর্টফল যদি থাকে তাহলে ভালো অ্যামাউন্টে ডিভিডেন্ড দিতে পারবে না। এখন আপনাকে বাছাই করে নিতে হবে যে কোন কোন ব্যাংকগুলো এই গ্রে এরিয়াগুলোতে নাই, যারা গ্রিন জোনে আছে। তো গ্রিন জোনে তো হাতে গোনা কয়েকটা ব্যাংক আছে, খুব ভালো করে আমরা জানি। এই ব্যাংকগুলোতে পজিশন দিলেও কিন্তু আপনি কমফোর্টেবল ভাবে থাকতে পারবেন। তো আমি এই স্টকগুলোকেই প্রেফার করি, আমি অলরেডি বলে দিয়েছি। আর এফএমসিজি এবং ফার্মাসিউটিক্যালস এর মধ্যে কিছু কিছু ভালো ভালো কোম্পানি আছে, সেগুলো দেখতে পারেন। আরো কিছু কিছু কোম্পানি আছে যেগুলা কিনা তাদের বিজনেসটাকে রিস্ট্রাকচারিং করে নতুন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সিঙ্গার বাংলাদেশের একটা এক্সাম্পল বলতে পারি। একটা ড্রব্যাক হচ্ছে অনেক লিভারেজ কোম্পানি, অনেক লিভারেজ, বাট সিঙ্গার বাংলাদেশ কিন্তু তাদের বিজনেস রিস্ট্রাকচারিং করে নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, তো এইভাবে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন কোন কোম্পানিগুলোর গ্রোথ অপরচুনিটি অনেক বেশি। যেগুলোতে গ্রোথ অপরচুনিটি অনেক বেশি এগুলোতে কিন্তু শেয়ার প্রাইসেরও গ্রোথ অনেক বেশি হবে। এই হচ্ছে বিষয়। না, অনেক সময় দেখছে যে মানুষজন যে আগে থেকেই ফোরকাস্ট করে বললেন যে আগে থেকে এই পজিশনে হয়তো যার গ্রোথ হবে 5 বছর পর, প্রাইসটা এখনই তাকে রেলি করে 5 বছরের জায়গা আছে। আমাদের দেশে অনেক কোম্পানি আছে যেগুলো আমরা দেখি যে হয়তো 5 বছর পরে 100 টাকা প্রাইস থাকা উচিত ছিল, কিন্তু সেটা এখনই হয়ে গেছে যে 5 বছর পর সে বাড়বে। আমাদের যে পি রেশিও সেটাও কিন্তু বলে, আমরা যদিও এভারেজ পি রেশিও 10, কিন্তু আমরা দেখি যে আমাদের কোনো কোনো কোম্পানির 150, 200, মানে এই অবস্থা হচ্ছে বিনিয়োগকারীদের। এই বিনিয়োগকারীদের আচরণ আমরা যদি খুবই রেশনাল আচরণ করে। আপনি একজন রেশনাল বিনিয়োগকারী হিসেবে আসলে বিনিয়োগকারীর আচরণটা কি হওয়া উচিত, এটা দিয়ে আমরা শেষ করতে চাই। আপনি যদি একটু বলেন যে একজন বিনিয়োগকারী কি আচরণ করলে তার যে লাভ করার পসিবিলিটি সেটা বাড়বে, লস করার পসিবিলিটি কমবে এবং সে একটা ওয়েলথ জেনারেট করতে পারবে। 3টা জিনিস দেখতে হবে আপনি কোন একটা পার্টিকুলার কোম্পানি নিয়ে যখন অ্যানালাইসিস করবেন। 3টা জিনিস আপনাকে এনশিওর করতে হবে। নাম্বার 1 হচ্ছে গ্রোথ। গ্রোথ বলতে কোম্পানিটার রেভিনিউ এবং প্রফিট গ্রোথ প্রতি বছরে হচ্ছে কিনা, এবং এটা গ্রোথটা হয়তো হবে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের গ্রোথ। হ্যাঁ, ডাবল ডিজিট গ্রোথ খুবই ভালো। প্রতি বছরে বছরে ডাবল ডিজিট গ্রোথ যারা জেনারেট করতে পারে সাধারণত ধরে নেওয়া হয় এই কোম্পানিগুলোতে মোট আছে। হ্যাঁ, ইকোনমিক মোট, ওয়ারেন বাফেটের যে টার্মটা এটা আছে। সেকেন্ড জিনিসটা হচ্ছে ক্যাশ জেনারেশন ক্যাপাসিটি। এনাফ ক্যাশ জেনারেশন ক্যাপাসিটি যদি না থাকে তাহলে যায় লাভ নাই। এনাফ ক্যাশ জেনারেশন ক্যাপাসিটি থাকা লাগবে, অ্যাটলিস্ট ফ্রি ক্যাশ ফ্লোটা পজিটিভ হইতে হবে। পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো আছে এরকম ধরনের কোম্পানিগুলো সিলেক্ট করতে হবে। আর থার্ড ওয়ান হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো ভালোভাবে করতে পারবে, যেসব কোম্পানিগুলো শক প্রুফ কোম্পানি, ইকোনমিতে কোনো হেডউইন্ড বা শক যদি হয় বন্ধ হয়ে যাবে না। ঠিক আছে, তো এই 3টা বিষয় যদি কেউ মাথায় রাখতে পারে তাহলে সে ভ্যালু ইনভেস্টর হিসেবে ওই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারে রেগুলার বেসিসে। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এই যে কমোডিটি মার্কেট নিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ অনেকদিন ধরে তোড়জোড় করছে, আপনারাও আমরা যতটুকু জানতে পেরেছি আপনারা একটা ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করছে। আসলে কমোডিটি মার্কেটটা কিভাবে বিনিয়োগকারীদের আলাদা অপরচুনিটি হতে পারে, এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা বা যে যারা স্টক ব্রোকার আছে তাদের ভূমিকাটা কি হবে?
দেখেন কমোডিটি মূলত ফিউচার ট্রেড হবে, এটা হচ্ছে একটা ডেরিভেটিভ কন্ট্রাক্ট। মূলত হচ্ছে গোল্ড, পাম অয়েল আর হচ্ছে সিলভার, এই তিনটা হচ্ছে প্ল্যান সিএসসি এটা ওপেন করা, অ্যাজ ফার আই নো, যতটুকু জানি। আমি একটা জিনিস বলি, এখন থেকে 2-3 বছর আগে গোল্ডের প্রাইস ছিল অনেক কম, হ্যাঁ, মানে ভরি প্রতি, এখন কিন্তু অনেক বেড়েছে। যেমন গত বছর 1,30,000 ছিল, এখন মনে হয় 2 লাখ টাকার কাছাকাছি চলে গেছে। তো আমরা সবাই জানতাম যে, বা সবাই কিন্তু এটা মোটামুটি বুঝতে পেরেছি যে গোল্ড দাম বাড়বে। আমরা কি কেউ গোল্ড কিনতে পেরেছি? পারি নাই, কারণ গোল্ড স্টোর করার ক্যাপাসিটি আমাদের নাই, গোল্ড কেনার লাইসেন্স আমাদের নাই, এটা তো হয় না। কিন্তু আমাদের কাছে যদি কমোডিটি কন্ট্রাক্টটা থাকতো, যদি ফিউচার্সটা থাকতো, আমরা কিন্তু লং পজিশন নিয়ে এই গ্রোথটা বা এই মোমেন্টামটা ধরতে পারতাম। তো আমি চিটাগাং স্টক এক্সচেঞ্জকে স্পেশালি থ্যাঙ্কস জানাবো এবং আমাদের এসিসিকেও থ্যাঙ্কস জানাবো যে কমোডিটি মার্কেটের প্রকল্পটা বাস্তবায়ন করার জন্য যে সমস্ত কাজকর্ম করে যাচ্ছেন এটার জন্য। এটা যদি হয়, আমাদের বিনিয়োগকারীরা উপকৃত হবেন যে কমোডিটি যে অ্যাসেট ক্লাস আছে, এই অ্যাসেট ক্লাসের যে গ্রোথ অপরচুনিটি আছে, তারা এই ডেরিভেটিভ কন্ট্রাক্টের মাধ্যমে ধরতে পারবেন। আর এখানে মূলত 2 ধরনের পার্টি থাকবে, একটা হচ্ছে স্পেকুলেটর আর একটা হচ্ছে হেজার। তো হেজার যারা, তারা হচ্ছে যে রিয়েল ইকোনমিতে বা স্পট মার্কেটে যারা সাধারণত ব্যবসা করে থাকেন, তারা কিন্তু যে কোনো ধরনের তাদের যে লোকসান হতে পারে বা রিস্ক হতে পারে, লিস্টটাকে কিন্তু তারা ম্যানেজ করতে পারবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, একটা হেজার যেমন ধরেন গোল্ডের বিজনেস করে, উনি চিন্তা করতেছে এখন থেকে 6 মাস পরে উনি একটা গোল্ড কিনবেন। ওই গোল্ডটা কিনতে যদি ওনার 10% বেশি টাকা লাগে, উনি কিন্তু কমোডিটির পজিশন নিয়ে 10% যেটা গেইন করতে পেরেছেন স্পট মার্কেট থেকে 10% বেশি প্রাইসে তো গোল্ডটা কিনতে হচ্ছে, যেটা কিন্তু অফসেট হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এইভাবে কিন্তু হেজিংটা হয়। আর স্পেকুলেটর যারা আছে, তারা চিন্তা করুন যে রেফারেন্স প্রাইসটা কি। কমোডিটি যে গোল্ড যদি করে বা সিলভার যদি করে, পাম অয়েল যেটা করে, রেফারেন্স প্রাইস যেটা থাকবে এবং ফিউচার্স প্রাইস থাকবে, যে গ্যাপটা আছে, এই গ্যাপেই কিন্তু স্পেকুলেশনের অপরচুনিটি। তারা এখানে স্পেকুলেশন করতে পারবেন। এবং আরেকটা সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে লিভারেজ ট্রেডিং। আপনার কাছে ধরেন 1 লক্ষ টাকা আছে, আপনি এটার অনেক গুণ 20 টাইমস কিন্তু আপনার পজিশন নিতে পারতেছেন। হ্যাঁ, এরকম অনেক ইন্টারেস্টিং বিষয় আছে, এটা নিয়ে হয়তো বা বিস্তারিত ডিসকাস আরেকটা সেশনে যদি করার অপরচুনিটি হয়, সেটা করা যাবে। তবে এটা আমি সর্বোপরি বলতে পারি, এটা বাংলাদেশের মানুষের জন্য একটা যুগান্তকারী সম্ভাবনা ক্রিয়েট করবে, যেখান থেকে তারা ট্রেডিং করেও মজা পাবে, এট দ্য সেম টাইম ভালো একটা মুনাফাও অ্যাচিভ করতে পারবে। সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতিতে ওই যে সময় বলি যে আমরা কিছু কারসাজি হয়, বা মানে আপনি অনেকে বলে যে জমা করে রাখছে, করে রাখছে, এই বিষয়গুলো হয়তো বা অ্যাড্রেস করা যাবে, যে তখন মার্কেটে সবকিছু মার্কেটে রাইট ডিল হবে যে আসলে এটার প্রাইস ডিসকভারিটা হবে। কমোডিটি মার্কেটের 2টা মেইন অবজেক্টিভ, একটা হচ্ছে প্রাইস ডিসকভারি আর একটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। প্রাইস ডিসকভারিটা আমাদের হয়ে যাবে, উল্টাপাল্টা আর্টিফিশিয়াল ভাবে আপনি প্রাইস সেট করে রাখবেন, সেটার কোনো সুযোগ থাকবে না, কারণ লোকজন কিন্তু কমোডিটি মার্কেটের প্রাইসটাকেই বেশি ট্র্যাক করবে আর কি। তো এই ক্ষেত্রে কিন্তু প্রাইস ডিসকভারিটা আমাদের অনেক কাজে লাগবে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটসে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কথা বলছিলাম রয়্যাল ক্যাপিটালের হেড অফ রিসার্চ আকরামুল আলমের সাথে। তিনি কিন্তু বলছিলেন যে আসলে কিভাবে বিনিয়োগ করা উচিত, সাধারণ বিনিয়োগকারীদের কি কি মাথায় রেখে বিনিয়োগ বা পোর্টফোলিও সাজাবেন সেটা ঠিক করার জন্য বলছিলেন যে বিনিয়োগ ডাইভার্সিফিকেশনের কথা। উনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছিলেন যে ওনার রিসার্চ থেকে উঠেছে যে গত 10-12 বছরে আসলে মার্কেটে কোন সময়গুলো মার্কেট পজিটিভ থাকে, এই মাসগুলোর কথা কিন্তু উনি বলেছেন। আপনারাও এটা বিশ্লেষণ করে দেখতে পারেন। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল।